আজকে তোমাদের আয়তঘন চ্যাপ্টারটা আমি পড়াবো। প্রথম পাতায় দিয়েছি কতগুলো সূত্র প্রয়োজন, যেমন আয়তঘন কাকে বলে, ঘনক কাকে বলে, এই সংক্রান্ত সূত্র বলে দিয়েছি আর সংজ্ঞাগুলো দিয়েছি। তারপর বসে দেখি 4 এই অঙ্কগুলো করে দিয়েছি। তোমরা একটু ভালো করে দেখবে, অঙ্কগুলো ভালো করে আগে লিখে নেবে। আমি তারপর পরপর বুঝিয়ে দেব। প্রথমে দেখো, বলা হয়েছে আয়তঘন কাকে বলে, যে ঘনবস্তুর প্রতিটি তল আয়তক্ষেত্রাকার এবং বিপরীত তলগুলি দৈর্ঘ্য প্রস্থ সমান এবং সন্নিহিত তলগুলি পরস্পর লম্ব, তাকে আয়তঘন কাকে বলে। এই যে দেখো তল, এই একটা তল আছে, এই নিচের তল আর এই তল, এরা পরস্পর কি হবে, সমান্তরাল হবে। আর এই যে তলটা আছে, এই তলটাও একই হবে। এই যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যের সাথে সমান হবে, আর এই প্রস্থের সঙ্গে এই প্রস্থ সমান হবে। তাহলে দৈর্ঘ্য প্রস্থ উভয়েরই সমান হবে, এই তলটার সঙ্গে এই তলটা সমান হবে। আর এখানে তলগুলো কি পরস্পরের উপর লম্ব হবে। তাহলে এই ধরনের যে ঘনবস্তু পাবো, একেই বলবো আমরা আয়তঘন। যেমন ইট, আমাদের ঘর, তারপরে ধরো কোনো বইয়ের বাক্স, এইগুলো সবই হচ্ছে কিন্তু আয়তঘনের উদাহরণ। আচ্ছা, এইবার এই প্রসঙ্গে বলে দিই, ঘনক কাকে বলবো না, যখন এই যে বাহুগুলো বলছি, এই যে বাহুগুলো এর পরস্পর তিনটেই সমান হয়ে যাবে, তখন তাকে বলবো ঘনক। সেই সংজ্ঞাটা এখানে দেওয়া আছে। এবার আয়তঘনের কতগুলো বৈশিষ্ট্য, যেগুলো তোমাদের খুবই কাজে লাগবে অবজেক্টিভের জন্য। যেমন কৌণিক বিন্দু, এইগুলোকে বলে কৌণিক বিন্দু। এটা এই যে এইগুলো এইরকম কৌণিক বিন্দু আছে 8টা। তল সংখ্যা কটা আছে দেখো, 1টা 2টো 3টে 4টে। এইবার তোমার ঘরগুলো দেখো, মোট হচ্ছে তল 6টা। আর প্রান্তিকী বলা হচ্ছে এই যে এই রেখা, এইগুলো হচ্ছে পার্শ্ব প্রান্তিকী বলে বা ধার বলে। এইগুলো আছে মোট 12টা। আচ্ছা, আর প্রতিটি তল কি বলে দিবি, তল হবে আয়তাকার, প্রতিটি আয়তাকার তল, এটা দেওয়া উচিত ছিল। আচ্ছা, এবার এই যে বাহুগুলি সন্নিহিত বাহু, এই বাহুর সঙ্গে এই বাহুর লম্ব, এই বাহুর সঙ্গে এই বাহুর লম্ব, এই বাহুর সঙ্গে লম্ব, এই জন্য বলা হচ্ছে সন্নিহিত তলগুলি পরস্পরের উপর লম্ব। মাত্রা, এই যে দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা, এই তিনটে নিয়ে হয়ে গেল মাত্রা। এর প্রসঙ্গে একটা বলে দিয়ে সূত্র। এবার আগে কর্ণটা বুঝে নাও। দেখো, এই কর্ণ বলতে কি হবে, এই যে শীর্ষবিন্দু একবারে বিপরীত এই শীর্ষবিন্দুর সঙ্গে হবে। আবার এই বিন্দুর সঙ্গে কি হবে, কর্ণ হবে। কোন জায়গাতে হবে, আমাদের এই জায়গাতে আসবে। ঠিক আছে, আবার এইটার সঙ্গে এটা আসবে, এটার সঙ্গে এটা আসবে। এইভাবে মোট 4খানা কর্ণ পাওয়া যাবে। আচ্ছা, কর্ণের সূত্রটা বার করার নিয়ম, তার আগে আমি বলে দিই, দৈর্ঘ্য যদি a একক, প্রস্থ যদি b একক, আর উচ্চতা যদি c একক হয়, তাহলে কর্ণটা কীভাবে পাবে। দেখো, এই যে কর্ণটা পাচ্ছি, এই কর্ণটা কার সঙ্গে আছে দেখো, এই নিচের তলটা কোনটা, এই নিচের তল কোনটা হচ্ছে, তলটা হচ্ছে এই যে দেখো এখানে দাঁড়িয়ে আছে। তাহলে প্রথমে আমরা করবো কি, এই কর্ণটা বার করবো। এই কর্ণটা দৈর্ঘ্য যদি এ হয়, এটা যদি প্রস্থ বি হয়, তাহলে এই কর্ণটা পাবো কি, √a² + b²। তারপর কি দেখবে, এই রেখাটা, এই যে রেখাটা যদি আমি আঁকি,
এর সঙ্গে লম্ব হয়ে যাবে, তাহলে এটা তখন অতিভুজ হয়ে যাবে। এই কর্ণ, এটা আমরা পাচ্ছি সি, আর এটা পাচ্ছি √/a² + b²। তাহলে কর্ণ এই ওই ফর্মুলাটা দিয়ে বসিয়ে দেবো, পিথাগোরাস রাশির ফর্মুলা পেয়ে যাব। এই যেখানে দেখিয়ে দিয়েছি, √/a² + b² + c² একক। সমগ্র তলের ক্ষেত্রফল অর্থাৎ প্রত্যেকটা তল, এটা এবি একক হলে এটা বিসি, এটা সিএ পেয়ে যাবে। এইভাবে মোট ছখানা তল পাবো। একটা তল হবে এবি একক বর্গ একক, একটা বিসি, একটা সিএ। তো মোট প্রত্যেকটা দুটো করে আসবে, তাহলে যোগ করে দাও। তাহলে 2 × AB + BC + CA বর্গ একক। আর আয়তন কত হবে না, দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। তাহলে কত হচ্ছে ABC। একই 4 দেওয়ালের ক্ষেত্রফল, 4টে দেওয়াল হবে, একটা হবে কি এবি, আর একটা হবে এসি, আর একটা হবে বিসি। অর্থাৎ মেঝেটা যদি এবি হয় তাহলে বাকি দেওয়ালগুলো হবে একটা বিসি আর একটা এসি। এইরকম দুটো 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 করে মোট 4টে পাওয়া যাবে। এই দেখো, এই যে 2AC আর +2BC যোগ করে পাচ্ছি 2 × A + B + C। এক কথায় মেঝের যে পরিসীমা তাকে যদি আমরা উচ্চতা দিয়ে গুণ করি তাহলেই পেয়ে যাব 4 দেওয়ালের ক্ষেত্রফল। ঘনকের ক্ষেত্রে কি করবে, একইভাবেই চলে আসবে তোমাদের ABC তিনটি সমান, অর্থাৎ বি সমান এ হবে, সি সমান এ। এই আয়তঘনের সূত্রে বি এর জায়গায় এ, সি এর জায়গায় এ বসিয়ে দিলে সমস্ত কিছু পেয়ে যাবে। এই সূত্রগুলো এখানে আলোচনা করে দিয়েছি। এবার অঙ্কটা দেখো, একটি সমকোণী চৌপলাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 5 মিটার, 4 মিটার ও 3 মিটার হলে ওই ঘরের সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য কত। তাহলে চৌপলাকার দৈর্ঘ্য কি, এ হচ্ছে 5 মিটার, বি সমান 4 মিটার, সি সমান 3 মিটার। কর্ণের দৈর্ঘ্যের সূত্র, এই সূত্র বসিয়ে দাও, বসিয়ে এবিসির মানটা সরল করো, করলে এখানে মানটা পেয়ে যাচ্ছ। তাহলে এটা দণ্ডের দৈর্ঘ্য হলো 5√2 মিটার। তারপর দেখো, একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল 64 বর্গমিটার হলে ঘনকটির আয়তন কত। ঘনকের তলের ক্ষেত্রফল যদি 64 হয়, 64 বর্গ একক, তাহলে বর্গমূল করলে কি পেয়ে যাবো, বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে 64 বর্গমূল করলে পাচ্ছ 8। তাহলে আয়তন কি হবে, যেহেতু ঘন, তাহলে এ কি হবে, তাহলে 8 × 8 × 8, এটা গুণ করলে হচ্ছে 512 ঘনমিটার। এইভাবে পরপর অঙ্কগুলো আমি করে দিয়েছি, দেখে নাও, আশা করি বুঝতে কোনো অসুবিধা হবে না। আর যেটা প্রয়োজন আমি সেগুলো সব বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি একবারে চলে যাচ্ছি 11 অঙ্কে। 11 অঙ্কটা দেখো, একটি সমকোণী চৌপল আকারের বাক্সের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা অনুপাত দেওয়া আছে এবং উহার আয়তন এটা দেওয়া আছে 384 ঘনসেমি হলে বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে প্রথমে করব কি, যেহেতু এখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত দেয়া আছে 3:2:1, তাহলে আমরা প্রথমে কাজ করবো কি, এটাকে ধরে নিচ্ছি দৈর্ঘ্য 3x সেমি, প্রস্থ 2x সেমি এবং উচ্চতা x সেমি। এখানে একটা লিখে দাও, যেখানে x ধ্রুবক, এটা লিখে দেওয়া উচিত। তাহলে এবার দেখো, আয়তন 3x × 2x × x, এটা সমানই কত হবে 384। ওখান থেকে x এর মান পেয়ে গেলাম। বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল পেয়েছে, তাহলে 2 × কত হবে 3x × 2x + 2x × x + x × 3x। এটা সলভ করেছি, করে পাচ্ছি 2 × 11 x²। এবার x এর মান তো তুমি জেনে গেছো 4, x এর জায়গায় 4 বসিয়ে দাও, বললে কত পাচ্ছি 352। এবার 12টা দেখো, 12টা বলেছে একটি চায়ের বাক্সের ভিতরে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 7.5 সেমি, 7.5 ডেসিমি, 6 ডেসিমি ও 5.4 ডেসিমি। চা ভর্তি বাক্সটির ওজন 52 কিগ্রা 350 গ্রাম, কিন্তু খালি অবস্থা বাক্সটির ওজন 3.75 কিগ্রা হলে 1 ঘন ডেসিমি চায়ের বাক্সের ওজন কত। তাহলে আগে আমি এই বাক্সের আয়তনটা বার করে নেব। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করলেই পেয়ে যাচ্ছি, এখানে 243 ঘন ডেসিমি হচ্ছে বাক্সের ওজন। তাহলে এই যে বাক্সের চা ভর্তি বাক্সের ওজন হলো চা প্লাস ওই বাক্সের ওজন। আর খালি বাক্সের ওজন কত হচ্ছে 3.750 কিগ্রা। তাহলে এটা অন্তরফল, এদের অন্তরফলটাই হবে শুধু চায়ের ওজন, অর্থাৎ চায়ের ওজন মানে ওটাই হবে চায়ের আয়তন।
তাহলে ওই 243 ঘন ডেসিমি চায়ের ওজন কত হচ্ছে 48.6 কিগ্রা। তাহলে 1 ঘন ডেসিমি চায়ের ওজন হবে 200 গ্রাম। ভাগটা ভালো করে দেখে নাও। এবার 13 অঙ্কটা দেখো, বলছে একটি বর্গাকার ভূমি বিশিষ্ট পিতলের প্লেটের দৈর্ঘ্য 1 সেমি, বেধ 1 মিলিমিটার এবং প্লেটটির ওজন 4725 গ্রাম। যদি 1 ঘন সেমি পিতলের ওজন 8.4 গ্রাম হয় তাহলে এক্স এর মান কত হবে তা হিসাব করো। তাহলে দেখো, প্রথমে বর্গাকার প্লেট বলেছে, তার দৈর্ঘ্য কত এক্স, তাহলে বর্গাকার প্লেটের আমরা ভূমির ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি এক্স স্কোয়ার বর্গ সেমি। এবার বেধ বলে দিয়েছে 1 মিলিমিটার চওড়া, তাহলে ওটাকে যেহেতু সেমিতে আছে ওটা তাহলে সেমিতে নিয়ে যেতে হবে। আগেরগুলো যখন সেমিতে, এটাও সেমিতে নিয়ে যেতে হবে। 1 মিলিমিটার সমান 0.1 সেন্টিমিটার। তাহলে ওই প্লেটের আয়তনটা কত হলো, এক্স স্কোয়ার গুণিত 0.1 ঘন সেমি, তাহলে পেয়ে গেলাম 0.1 ইন্টু এক্স স্কোয়ার ঘন সেমি। এই যে 1 ঘন সেমি বা পিতলের ওজন বলে দিয়েছে 8.4 গ্রাম, তাহলে পাতের ওজন কত হবে, 1 ঘন সেমি পিতলের 8.4 গ্রাম বলে দিয়েছে। তাহলে আর মোট ওজন দেওয়া আছে, মোট ওজনকে ভাগ করে দিলেই আয়তনটা পেয়ে যাব। সেই জন্য 4725কে 8.4 দিয়ে ভাগ করতে আমরা আয়তন পেলাম। ওই আয়তনটা কার সঙ্গে সমান হবে, আর 0.1 এক্স স্কোয়ার। এই দুটো সমাধান করো, সমাধান করলেই আমরা এক্স এর মান পেয়ে যাব। তাহলে এক্স এর মান পেয়ে যাচ্ছে এখানে 75 সেমি। তাহলে এখানে ও এক্স এর মানই চেয়েছে, আর কিছু লেখার দরকার নেই, এটা লিখলেই হবে। এবার 5-এর অঙ্কটা দেখো, 15-এর অঙ্কটা দেখো, একটি ঘনকাকৃতি পুকুরে একটি সম্পূর্ণ চৌবাচ্চা, একটি ঘনকাকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চার 1/3 অংশ পূর্ণ থাকে। চৌবাচ্চার একটি ধারের দৈর্ঘ্য 1.2 মিটার হলে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে। তাহলে এখানে কি দেখতে পাচ্ছ, হ্যাঁ, প্রথমে দেখো 1 ঘন ডেসি সমান কত, 1 ঘন ডেসিমিটার সমানই হচ্ছে 1 লিটার। তাহলে এবার আমরা চৌবাচ্চার আয়তনটাকে বার করে নিচ্ছি। এটা যেহেতু ঘনক বলেছে, তাহলে আয়তন হবে 1.2 গুণিত 1.2 গুণিত 1.2। তাহলে এটাকে আমরা ডেসিমিতে নিয়ে চলে গেছি, তাহলে 12 গুণিত 12 গুণিত 12 ঘন ডেসিমি। এই 1 ঘন ডেসিমি মানে লিটার, তাহলে 12 গুণিত 12 গুণিত 12 এটা হয়ে গেল লিটার। তাহলে এই 64 বালতি জলের আয়তন কত হবে, দেখো জল তুলে নেওয়ার পর কত হচ্ছে, 1/3 অংশ পূর্ণ থাকছে তুলে। তাহলে যে জলটা তুলে নেওয়া হয়েছে তার আয়তনটা কত হবে, 64 বলতে মানে 1 থেকে 1/3 বাদ দাও, অর্থাৎ 2/3 অংশ। এই 2/3 অংশ জলটায় আমরা কত তুলেছি, 64 বালতি হিসাবে তুলেছি, জলের আয়তন পাচ্ছি এটা। তাহলে 64 বালতি জলের আয়তন কত হবে, 2/3 গুণিত চৌবাচ্চার আয়তন। তাহলে 1 বালতি জলের আয়তন ওই 2/3 গুণিত 12 গুণিত 12 গুণিত, এটাকে আমরা এবার 64তে ভাগ করব, ভাগ করলে পাচ্ছি 18 লিটার। তাহলে 1 বালতি আয়তন হচ্ছে 18 লিটার, অর্থাৎ 1 বালতিতে 18 লিটার জল ধরে। 16টা বোঝানোর কিছু নেই, পরপর লিখে দিয়েছি, দেখে নাও, কোনো অসুবিধা হবে না। এই যে 15 অঙ্কটা বললাম, তারপর এই ধরনের আরেকটা অঙ্ক আছে যে 17 অঙ্ক, এই দুটো অঙ্ক বেশি কিন্তু মাধ্যমিক পরীক্ষায় আসে। এগুলো বোঝানোর মতো কিচ্ছু নেই, তোমরা শুধু একটু ভালো করে পড়ো, পড়লেই অঙ্কগুলো আগে ভালো করে টুকে নাও, টুকলেই তোমরা ভালো করে বুঝতে পারবে। আবার দেখিয়ে দিচ্ছি, এই 18টা একটু বোঝানোর দরকার আছে, ভালো করে দেখো। এখানে বলেছে কি, দেখো মূল অঙ্কটা হচ্ছে 4টে পিলারের বসানোর জন্য যে মাটিটা তোলা হচ্ছে সেটাই মাটি দেখা হচ্ছে। তাহলে ওই 4টে পিলারের যে আয়তন হবে সেই আয়তনটাকে বার করে নেবে, আর 4টে পিলারের জন্য যে বর্গ সেমি জায়গাটা চলে যাচ্ছে বা বর্গক্ষেত্রটা চলে যাচ্ছে সেটা ওই মাঠের ক্ষেত্রফল থেকে বাদ দেবে। বাদ দেওয়ার পর কী পাবো আমরা, মাটির আয়তনটা হয়ে যাবে অবশিষ্ট যে মাঠের ক্ষেত্রফল, অর্থাৎ 4টে পিলারের স্থান বাদ দিয়ে যে ক্ষেত্রফল তার যে উচ্চতা সেটা যদি এইচ ধরি, আর টোটাল 4টে গর্তের জন্য যে আমরা মাটি তুলে নিয়েছি সেইগুলো আয়তনটা সমান হবে, তখন ওখান থেকে আমরা এইচের মানটা পেয়ে যাব। এবার 19-এরটা দেখো, আমি 20 করে দিইনি, এগুলো তোমরা পারবে বলেই করে দিইনি। এখানে একটা শর্ত আছে,
23-এর অঙ্কটার ক্ষেত্রে 1 ঘন মিটার সমান 1 কিলোলিটার, এই সূত্রটাই কাজে লাগবে। বাদ বাকি সব একই, কোনো সমস্যা হওয়ার কথা নয়। এবার আমি চলে যাচ্ছি সংক্ষিপ্ত প্রশ্ন, দেখে নাও। এখানে প্রত্যেকটা লেখা আছে, আমার যে প্রয়োজনীয় সূত্র আছে সেই সূত্র থেকেই কিন্তু 25 দাগের এক একটা হয়ে যাবে। আচ্ছা, 2-এরটাও দেখো, দুটো আয়তন সমান বলে দিয়েছে, তাহলে দুটো আয়তন সমান করে নাও, ওখান থেকে আমরা এইচের মানটা পেয়ে যাচ্ছি। আচ্ছা, এবার দেখো 3-এরটা একটু বোঝার আছে। একটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য বলেছে 50% বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ আগে যদি এক্স থাকে, ধর আগে ছিল 2x, তাহলে 50% মানে এক্স, অর্থাৎ আরও বেড়ে যাবে এক্স, বেড়ে গিয়ে হবে 2x + x = 3x। এখানে বলেছে 50% বৃদ্ধি পেলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তাহলে ঘনকের প্রথমে ধারের দৈর্ঘ্য এক্স অক্ষ ধরে নিয়েছি, 50% দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে কত হবে, x + 50% গুণিত x, অর্থাৎ 3x/2 একক। তাহলে প্রথমে সমগ্র তলের আয়তন কত ছিল, 6x², এখন কত হলো 6 × 3x/2 হোল স্কোয়ার, অর্থাৎ হলো 27/2x²। কতটা বেড়েছে, 27/2x² থেকে x² বাদ দাও, 25/2x²। তাহলে বৃদ্ধির হার হবে, আগে যেটা ছিল কত x², ওই 25/2x²কে x² তে ভাগ করে দাও আর 100% গুণ করো, করলেই আমরা এখানে বৃদ্ধির হারটা পেয়ে যাব। বৃদ্ধির হারটা হচ্ছে 125%। এবার 25/4 যেটা আছে, 3 সেমি, 4 সেমি, 5 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট 3টি নিরেট ঘনক আছে। তাহলে 3টির প্রথমে আয়তন বার করতে হবে। ওই আয়তন যা হবে, নতুন যে একটা আমরা ঘনক তৈরি করব ওই 3টের মোট আয়তনের সঙ্গে সমান হবে। তাহলে ওর ঘনমূল করলেই পাবো নতুন ঘনকের ধারের দৈর্ঘ্য। 5-এরটাও বলার মতো কিছু নেই, মোটামুটি একই হবে। তাহলে আয়তঘনের চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। এর পরের দিনে এর পরের যে চ্যাপ্টারটা আছে সেটা দেওয়া হবে।